হাঙর নদী গ্রেনেড, সেলিনা হোসেন, পর্ব ৫। সলিম আজকাল গায়ের একজন মাতব্বর গোছের লোক হয়েছে। ও এখন অনেক বোঝে, বেশ গুছিয়ে কথা বলতে পারে। বুড়ির চোখের সামনে দিয়ে ছেলেটা বদলে গেল। বুড়ির ভালোই লাগে। পেটের ছেলে না হলে কি হবে, সলিম কলিমের সঙ্গে ওর একটা আত্মিক যোগ আছে। সে যোগ নারী ছেঁড়া ছেলের চাইতে কম না। বুড়ির বুকের মধ্যে অহংকার জন্মায়। কাচারি ঘরে সারাক্ষণ লোকজন আসা যাওয়া করে, কখনো জোরে কখনো ফিসফিসিয়ে কী সব কথাবার্তা বলে। বুড়ির মনে ভাবনা জোটে, কি হলো দেশটার? কই, বুড়ির এত বছরের জীবনে হলদিগার কিছু হয়েছে বলে তো মনে পড়ে না। মৌসুমি ফসল বোনা, সময়ে ফসল কাটা, কোনো বছর ভরা গোলা, কোনো বছর অভাব, কখনো আকাল দুর্ভিক্ষ, প্রবল খরা কিংবা বন্যা। এর বাইরে তো এ গায়ে বড় রকমের কিছু ঘটেনি। তাছাড়া প্রাকৃতিক কিছু হলে বুড়ি টের পায়। শুধু দৃষ্টি দিয়ে নয়, ইন্দ্রিয় দিয়ে টের পায়। এ ব্যাপারে ওর জুড়ি নেই। খেয়ে উঠে সলিম চলে যায়। সেদিকে তাকিয়ে বুড়ির মনে হয় সলিম বেশ একটা পুরুষ হয়েছে। ছেলে ছোকরা ভাবটা ওর মধ্যে এখন কম। আর কিছুদিনে সেটাও ঝরে যাবে। কলিম খেয়ে উঠতে যাবে, তখন ওকে ধরে বসে বুড়ি। হ্যাঁ রে বাবা, কি হয়েছে দেশটার? জন্মাবার পরে তো কিছু হতে দেখলাম না। কোনো দিন হয়নি বলে কি এখন হবে না মা? তা বলবি তো, কি হয়েছে? সে মেলা কথা, তুমি বুঝবে না মা। তোদের মুখে ওই এক কথা, বুঝবো না কি? বুঝালেই বুঝবো। রমিজা পাশ থেকে চট করে বলে, আমাদের বোঝাবে কি আম্মা? কলিম ভাই নিজেই জানে না কি হয়েছে। হ্যাঁ জানি না, তোমাকে বলেছে। দেখো, এবার আমাদের একটা যুদ্ধ করতে হবে, দেশকে স্বাধীন করতে হবে। ও মা, এ আবার কি কথা? স্বাধীন আবার কি রে? বুড়ি চোখ গোল করে তাকায়। সুযোগটা নেয় কলিম। এজন্যই তো বললাম কিছু বুঝবে না। যত সব আজগবি কথা। আসলে একটা কিছু নিয়ে থাকতে না পারলে তোমাদের দু ভাইয়ের ভালো লাগে না। মাগো, কত যে তোমরা পারো। রমিজা ফোড়ন কেটে থালা বাসন গুছিয়ে রান্নাঘরে চলে যায়। কলিম ওর কথায় উত্তর দেয় না। বিড়ি টানবে বলে উঠানে নামে। একটু পরে ভেসে আসে ওর কণ্ঠের গান। বুড়ি ভাবনায় পড়ে, হাত পা ছড়িয়ে বারান্দায় বসে থাকে। যখন কোনো সমস্যায় পড়ে তখন গফুরের কথা বেশি করে মনে পড়ে। দূরের তারার দিকে তাকিয়ে থাকে। আকাশের বুকে ফুটি ফাটা জলে তারারা। বাঁশবনের মাথায় অন্ধকার নিবিড় হয়ে ওঠে। যুদ্ধ কি? যুদ্ধ কখনো দেখেনি বুড়ি। গফুরের সঙ্গে বিয়ের কদিন পর শুনেছিল দেশ স্বাধীন হয়েছে। তখন কোনো যুদ্ধের কথাবার্তা হয়নি। গায়ের লোক এমন গম্ভীর হয়ে যায়নি। সলিমের মতো থমথমে আচরণ করেনি। এখনো স্পষ্ট মনে আছে, তখন গায়ের ছেলেরা সবুজের ওপর সাদা রঙের চাঁদ তারা মার্কা পতাকা নিয়ে লাফালাফি করেছিল, গাছের আগায় বেঁধে দিয়েছিল। মোট কথা একটা দারুণ ধুমধাম হয়েছিল। সবার মনে ফুর্তি ছিল। কিন্তু এখন কেন স্বাধীনতা মানে যুদ্ধ? সলিম কলিম কেন এমন বদলে গেল? কি হলো দেশটার? নিশ্চয়ই সাংঘাতিক কিছু, নইলে বিয়ে পর্যন্ত বন্ধ করে দেবে কেন ওরা? সুচৌল হয়ে ওঠে বুড়ির ভাবনা। খরা বা বন্যার মতো এ ঘটনা নয়। পুড়িয়ে বা ভাসিয়ে দিয়ে যায় না প্রকৃতি। এর সঙ্গে মানুষের যোগ আছে। সেজন্য সলিম কলিম ভাবনায় পড়ে, তৈরি হয়, প্রস্তুতি নেয়। বুড়ির সামনে সমস্যার নতুন দিগন্ত দুয়ার খুলে যায়। সেটা ওর মগজে ঘুরপাক খায়। সে আবর্ত ওর ইন্দ্রিয়কে তীক্ষ্ণ করে তোলে। কি যেন গন্ধ পায় বাতাসে। ওর মনে হয় পোষা কুকুরটার ঘেউ ঘেউ শব্দও যেন কেমন একটু অন্যরকম, চিরকালের চিরচেনা নয়। যে কোনো সচেতন বুদ্ধিসম্পন্ন লোক তা বুঝতে পারবে। বুড়ি হলদি গায়ে ঘুরে বেড়ায়। অনুভব করে হলদি গায়ের চিরকালীন শান্ত সংযত কর্মপ্রবাহে জোয়ার এসেছে।
মুখ বুজে সয়ে যাওয়া ঘা খেয়ে মাথা নোয়ানো মানুষগুলোর কণ্ঠে এখন ভিন্ন সুর, চোয়ালে ভিন্ন আদলের ভঙ্গি। বুড়ি গরু বাঁধতে এসে রমজান আলীর দিকে তাকিয়ে থমকে যায়। রমজান ভাই, কই যাও? বাজারে। মনসুরের দোকানে ট্রানজিস্টারে খবর শুনব। এবার সাংঘাতিক কিছু একটা হবে সলিমের মা, আমরাও ছাড়ব না। কি হবে রমজান ভাই? এখন আসি, পরে কথা হবে। বুড়ি কিছু ভেবে কুলিয়ে উঠতে পারে না। কেন এমন হলো দেশটার? বাঘা আজকাল কারণে অকারণে ঘেউ ঘেউ করে। বাঁশবনের শত্রু লক্ষ্য করে দৌড়ে যায়, ফিরে এসে বুড়ির পায়ের কাছে বসে গড় গড় শব্দ করে, জিহ্বা বের করে লম্বা শ্বাস নেয়। বুড়ি মাথায় হাত বুলিয়ে দেয়। তোর এমন অস্থির লাগে কেন বাঘা? তোর কি হয়েছে? তুই কি কিছু বুঝতে পারিস? ছোটবেলা থেকে কত কিছুই যে বুঝতে চেষ্টা করেছি, পারিনি। এখন আমি বুঝতে চাই রে বাঘা। আমার শরীরটা অন্য কথা বলে, আমিও ধরতে পারছি রে বাঘা। এ খরা বা বন্যা নয়, এ অন্য কিছু, একদম অন্য রকম। আম্মা, কি যে কুকুরের সঙ্গে কথা বলেন? রমিজার কথাই বুড়ি লজ্জা পায়। সত্যি, মাঝে মাঝে আশেপাশে সব কিছু একদম ভুলে যায়। তখন মনে হয় নিজের মনটাই বড় সঙ্গী। নিজের সঙ্গে আপন মনে কথা বলাতেও কম সুখ না। খেলাটা জমে ওঠে। তখন আর কিছু খেয়াল করতে পারে না। আসলে বাঘা তো উপলক্ষ মাত্র। আম্মা, আপনার কি হয়েছে? আপনিও কি ওদের মতো হয়ে গেলেন? রমিজার হাসিতে বুড়ির রাগ হয়। ওর মুখের দিকে তাকায় না। মেয়েটা ডেপো হচ্ছে, সব কিছুতেই নাক গলাতে আসা। ওর কি দরকার শাশুড়ির দিকে এত খেয়াল করার? বুড়ির রাগের চোটে বাঘার গায়ে একটি লাথি মেরে ওকে উঠিয়ে দেয়। তারপর রইসকে নিয়ে পুকুর ঘাটে চলে যায়। আজকাল প্রতিদিনই নতুন মনে হয় বুড়ির। সকালে আড়মোড়া ভাঙতে কোনো আলস্য নেই। চমৎকার ঝরঝরে লাগে। দরজা খুলতেই এক ঝলক সতেজ বাতাস ফুসফুসের মধ্যে গিয়ে ঢুকে এক দৌড়ে পুরো শরীর স্নিগ্ধ করে ফেলে। বুড়ি বুক ভরে শ্বাস টেনে কাঠের সিঁড়ি বেয়ে নেমে হাঁস মুরগির খোয়ারের কাছে এসে দাঁড়ায়। এক টানে দরজা খুলে দেয়। কলকলিয়ে বেরিয়ে আসে ওরা। গোয়ালে যায়, গরুটার গলায় হাত বোলায়, বাছুরটার গা চাপড়ে দেয়। সব কিছুতেই এখন আনন্দ। সারা দিন কেমন করে যে কাটে টের পায় না। বাঁশবনের মাথার ওপর দিয়ে ঝাঁক বালি হাঁস উড়ে যায়। উঠোনে ছায়া পড়ে। অসম্ভব সুন্দর হলুদ গলাটা সকালের রোদের মতো লাগে। কোথায় যেন আলগা রঙে ঝর্ণা বইছে, অথচ ধরতে পারছে না বুড়ি। সে রং এবার বন্যা হবে। সে বন্যা নতুন পলি মাটি বয়ে আনবে, উর্বরা শ্যামল মাটিকে ঐশ্বর্যশালী করবে। বুড়ি খালের ধারে যায়। মনে হয় মৃদু স্রোতের ছোট খালের শরীর বদলে যাচ্ছে। বদলে যাচ্ছে পানির রেখা, জলের বুকের কেলি। বদলে যাচ্ছে সবুজ শ্যাওলার মাথা নাড়া, পাড়ের মাটির সখী খেলা। বদলে যাচ্ছে মাটির গতর, হৃৎপিণ্ডের ধুক ধুক শব্দধ্বনি। কেমন যেন উদ্দাম হয়ে উঠতে চাইছে খালের শরীর। চিরকালের চিরচেনা নৌকা বাওয়া মাছ ধরা খালটা কত দ্রুত পাল্টে গেল। যেন বাঘ বদলাতে চায়, যেন স্রোতে পানিতে হাত ভেজায়, গালে ডলে, চোখে মাখে, মাথায় দেয়। যদি পানি তাকে কোনো নতুন কথা বলে দেয়, যদি বলে কেন হলদি গায়ের প্রাণ বদলে যাচ্ছে, কোন অমোঘ শক্তির টানে হলদি গা তার আপন স্বরূপের বাইরে পা বাড়াচ্ছে, কে তাকে এমন সাহসী, বেগবান এবং যৌবনবতী করে তুলল? বুড়ি স্টেশনের দিকে চলে যাওয়া রাস্তার দিকে তাকিয়ে থাকে। ছেলেবেলায় কতদিন জলিলের হাত ধরে ওই রাস্তা দিয়ে লুকিয়ে লুকিয়ে স্টেশনে গেছে। ওই রাস্তার ধুলো মাটি, লজ্জাবতী লতা, ভাটফুল, কচু পাতা, লম্বা ঘাস সব কিছুই তো ওর মুখস্থ। কোনটাকে বুড়ি না চেনে? অথচ এখন মনে হয় ওই রাস্তাটা একদম অচেনা। কোনো দিন এই পথে হাঁটিনি। এই পথে হাঁটতে দারুণ সাহস লাগে। ধুলো ওড়ানো কাঁচা রাস্তাটা রোদের সোহাগে ঝকঝক করে। কেমন বুক চিতিয়ে হা হা করছে, যেন ডাকছে, এসো একবার দেখে যাও। দেখো
কোথায় নিয়ে যায়? কত লোক আসা যাওয়া করছে রাস্তা দিয়ে, কেউ ওর দিকে ফিরেও তাকায় না। সবার পায়ের চলার গতি দুর্বার হয়ে উঠছে। ওই মাটির সঙ্গে মানুষগুলোর পায়ের আশ্চর্য মিল। ওই মাটি ওদের সঙ্গে কি কথা বলে, কি মন্ত্র শিখিয়ে দেয়। ওই রাস্তা যদি বুড়িকে বলে দিত হলদি গায়ের প্রাণ কেন বদলে যাচ্ছে, এই টগবগিয়ে ওঠা প্রাণটাকে এতদিন ঘুম পাড়িয়ে দিঘির বুকে লুকিয়ে রেখেছিল, ওই রাস্তা কেন বুড়িকে এখনই বলে দিচ্ছে না হলদিগার লোকজন কোন লক্ষ্যের দিকে যাত্রা শুরু করছে। গায়ের শেষ মাথায় বড় শিমুল গাছের নিচে গিয়ে বসে বুড়ি। ওখানে বসে স্কুল ঘরের মাঠে ছেলেদের হইচই খুব মনোযোগ দিয়ে দেখে। ছেলেগুলোর মধ্যে সেই অকারণ ছেলে মানুষই দুষ্টুমির চাপলতা নেই। ওরা যেন কেমন নতুন ঢঙে কথা বলে, ওরা কেবলই উত্তেজিত থাকে। ওরা এ গায়ের বেড়িটা ভেঙে দিতে চাইছে। ওদের গায়ে এখন অসুরের শক্তি। নেংটি পরা টিংটিঙে ছেলেগুলো যে এমন দামাল হতে পারে তা বুড়ি ভাবতেই পারে না। পেট ভরে ভাত খেতে পায় না যারা, ওরা আবার লড়বে কি? কিন্তু ওদের দিকে তাকিয়ে বুড়ির মন ভরে যায়। রইসের মুখটা মনে পড়ে। রইস যদি ওদের মতো এমনি করে দামাল হতে পারত। এই চঞ্চল শক্তিমান ছেলেগুলোর পাশে নিজের পঙ্গু অসহায় ছেলেটার কথা মনে করে বুড়ির বুক ভার হয়ে গেল। না, ও কোনো কাজেই লাগবে না, ওকে কোথাও লাগানো যায় না। হলদি গায়ের নতুন সম্ভাবনায় জেগে ওঠা প্রাণের জোয়ারে রইস অপ্রয়োজনীয়, একেবারেই তুচ্ছ। মাথার ওপর শিমুল গাছের ছায়া বড় হতে হতে অনেক বড় হয়ে যায়। তৃষ্ণার্ত মন নিয়ে ছেলেগুলোর দিকে তাকিয়ে থাকে। ওরা যদি বলে দিত কেন হলদিগা এমন করে বদলে যাচ্ছে, কেন ওরা ডাঙ্গুলি আর মার্বেল খেলা ছেড়ে দিয়ে বড়দের মতো ভাবুক হয়ে গেছে, ওদের প্রাণে এখন কোন বাতাস বইছে, ওরা কেন বন্দুক ছোড়া শিখতে চাইছে, ওরা কেন বন্দুক ছোড়া শিখতে চাইছে, কোন বন্দি দেশের রাজপুত্র হয়ে গেল ওরা, কোন সাম্রাজ্য জয় করবে বলে মাতোহারা হয়ে উঠেছে, ওরা কি চায় কি নেই ওদের, কোন প্রয়োজনে ওরা রক্তের হোলি খেলায় মাতবে। উঠতে গিয়েও বসে পড়ে আবার। উঠতে ভালো লাগে না। এ জায়গাটা খুব প্রিয় বুড়ির। এখানে বসে হলদিগাকে বড় আপন করে দেখা যায়। যে দেখায় উপরের খোলস ঝরে গিয়ে ভেতরের প্রাণ ঝলমলিয়ে ওঠে। অভাব, অনটন, দুঃখ, দারিদ্র, নিপীড়ন, বঞ্চনা হলদিগার সমৃদ্ধ প্রাণকে জীর্ণ মলিন করে রেখেছে। এ মলিনতা বুড়িকে স্পর্শ করে। ঝিরঝিরিয়ে বাতাস বইছে চারিদিকে। ফাগুনের গুমোট গরম কখনো হঠাৎ করে উবে যায়, তখন বেশ লাগে। বুড়ির আশেপাশে অনেক পাখি ওড়ে। দূরের গাছে হলুদ বউ কথাকাও এক মনে ডাকে। এক ঝাঁক পরাণ চমকানি মাথার উপর দিয়ে উড়ে যায়। বুড়ি পা ছড়িয়ে বসে। হঠাৎ মনে হয় শিমুলের গোটা আচমকা ফেটে গিয়ে যেমন তুলোগুলো দিকবিদিক ছুটতে থাকে, তেমনি হয়েছে হলুদ গায়ের অবস্থা। গায়ের মানুষগুলোর বুকের ভেতরে জমিয়ে রাখা শিমুল বীজ ফাগুনের গরম বাতাসে আচমকা ফেটে গেছে। মানুষগুলো ছুটছে একটা লক্ষ্যের দিকে। সে লক্ষ্য ওই শিমুল তুলোর মতো সাদা ধবধবে উজ্জ্বল। শিমুলের লাল ফুলের বীজ থেকে যেমন ওই উজ্জ্বলতা জন্ম হয়, এও তেমনি। রক্ত লাল ফুলের মতো মানুষগুলোর চেহারা এখন রক্তাভ, কেবল ফোটার অপেক্ষায় প্রহর গুনছে। বুড়ির বুক যেন কেমন করে। মানুষগুলোর মুখের আশনায় বুকের মধ্যে তুলোর মতো হালকা ধবধবে সাদা হয়ে যায়। বুড়ি ছটফট করে। ওরা কেন কেউ কিছু বলছে না ওকে? কি যে হচ্ছে সারা গা জুড়ে। বাইরের ডবকা ছেলেগুলো সামনে গেলে ভাগিয়ে দেয়, বলে তোমাদের মতো বুড়িদের দিয়ে কোনো কাজ হবে না, এ এক কঠিন সময়। আমি কোনো কাজেই লাগবো না? না, না গো না, কিছু পারবে না। বড় বেশি সাহসের কথা বলে যুবকরা। বুড়োদের বাদ দিতে চাই। নেংটি পরা ছেলেদের কি এত কিছু মানায়? বুড়ি কাচারি ঘরের বাঁশের বেড়ার পাশে কান পেতে দাঁড়িয়ে থাকে। ওদের কথা শোনার চেষ্টা করে। সলিমের কণ্ঠ উত্তেজনায় থমথম করে। ওরা কি যেন বলা বলি করে, কিছু বুঝতে পারে না বুড়ি। তবু মনে হয় ও নিজেও যেন নিজেকে প্রস্তুত করছে।
একটা কিছু ঘটনার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি, যে ঘটনা বুড়ি কোনো দিন দেখেনি এবং আর কোনো দিন দেখবেও না। সেই যে 22শে ফাগুন রেডিওতে একটা বক্তৃতা হয়েছিল, সলিম ওকে ডেকে তা শুনিয়েছিল। বলেছিল তার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কি দরাজ গলা, সেই কণ্ঠস্বর এখনও গম গম করে হলদি গা জুড়ে। বুড়ি সকলের সঙ্গে অভিভূতের মতো শুনেছিল, শুধু এটুকু বুঝেছিল যে একটা মানুষ ওদের সকলের হয়ে কথা বলছে, একদম ওদের হৃদয়ের কথা। হলদিগার মাঠ, ক্ষেত, ফসল, গাছগাছালি, গরু ছাগল, পাখপাখালি এবং মানুষের কথা। সিরাজ মিয়া কথাগুলো ধরে রেখেছে একটা যন্ত্রে। তারপর থেকে সেই কথাগুলো ওরা প্রায় শোনে। শুনতে শুনতে ওদের রক্ত গরম হয়ে যায়। সলিম মুখস্থ করে ফেলেছে কথাগুলো। খুব বেশি কিছু না বুঝলেও দুটো লাইন বুড়ির মনে সারাক্ষণ মাতামাতি করে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বুড়ির এর বেশি কিছু মনে থাকে না। সলিমকে গিয়ে জিজ্ঞেস করলে সলিম বলে দেয়, আবার ভুলে যায়। কিন্তু কানের কাছে রেশ জেগে থাকে সব সময়। তাতে বুড়ি আচ্ছন্ন হয়ে থাকে এবং সে সূত্র ধরে বুড়ি আরও অনেক কিছু বুঝতে চেষ্টা করে। সেই বজ্রকণ্ঠের মানুষটাকে দেখতে খুব ইচ্ছে করে বুড়ির। একদিন সলিমকে ধরে বসে, বঙ্গবন্ধুকে আমাকে একদিন দেখাবি বাবা? সলিম হেসে ফেলে, কেমন করে? ঢাকা অনেক দূরের পথ, তাছাড়া আমিও তো দেখিনি তাকে। কেবল মনে মনে একটা মুখ বানিয়ে নিই। আমিও বানাই সলিম, বুড়ি উৎসাহ ভরে বলে। কিন্তু দেখিনি বলে এক একবার এক এক রকম হয়ে যায় রে। ঠিকই বলেছ। যেবার গঞ্জে এলো বক্তৃতা করতে, ওখানে যেতে পারলাম না, অসুখ ছিল বলে। আর বুঝি দেখা হবে না? হবে রে হবে, বেঁচে থাকলে ঠিকই হবে। বুড়ির উৎসাহে ভাটা পড়ে না। হলদিগার এখানে সেখানে ঘুরে ক্লান্ত হয়ে গেলে সলিমের বোর পাশে এসে বসে। আজকাল সলিম রমিজাকে আর মারে না। রমিজার বাচ্চা হবে, ও মা হবে, বুড়ি হাঁপ ছেড়ে বাঁচে। বুড়ির মতো সাধনা করতে হয়নি ওকে, অনায়াসে মা হয়ে যাচ্ছে। রমিজার মেজাজ আজকাল খুব ভালো, অনায়াসে মা হয়ে যাচ্ছে। একটা কিছু পেতে যাচ্ছে এ বোধ ওকে সুখ দেয়। বুড়ি ওর পরিতৃপ্ত মুখের দিকে হা করে চেয়ে থাকে। ওকে ভীষণ ভালো লাগে বুড়ির। রমিজার পাশে এসে বসলে ও সস্নেহে বুড়ির দিকে তাকায়। আম্মা, আপনার কি হয়েছে? মুখটা একদম শুকিয়ে গেছে। রোদে ঘুরেছি কি না তাই অমন দেখায়। সত্যি সারা গায়ে যেন কি হয়েছে রমিজা। কি আবার হবে? আপনাকে ওদের ভূতে পেয়েছে। রমিজা খুক খুক করে হাসে। ওর হাসির একটা ঢং আছে, হাসতেই থাকে রমিজা। ওর এই হাসি সলিম সহ্য করতে পারে না, রেগে যায়। হাসিস না রমিজা, হাসির কথা নয়। আমার অত শত ভাবনা নেই আম্মা, তাই হাসি। এ বাড়ির সবাই যেমন গম্ভীর হয়ে গেছে, তাই আমি একাই হাসি। রইস আমার হাতে দুধ খায়নি। সে কি রাগ? কিছুতেই খাবে না, আপনার জন্য বসে রয়েছে। বুড়ির ছেলের কথা মনে হয়। এই ছেলের জন্য বুড়ির কত আকাঙ্ক্ষা ছিল। আজ আর তড়িঘড়ি করে ছেলের কাছে ছুটে যেতে ইচ্ছে করল না। বেশ কিছুদিন ধরে রইসের দিকে তেমন খেয়াল দিচ্ছে না। ও একা একা ঘুরে বেড়ায়, নয় বারান্দায় বসে থাকে, কিংবা উঠোনে বাঘার সঙ্গে খেলা করে। যেহেতু রইস কথা বলতে পারে না, তাই ওর কোনো অভিযোগ নেই। বুড়ির অবহেলা ও নীরবে মেনে নেয়, কিংবা বুড়ির আদর সোহাগও নীরবে উপভোগ করে। রইস একদম একলা, কারো সঙ্গে ওর কোনো যোগাযোগ নেই। বুড়ি হাঁটুতে থুতনি রেখে চুপচাপ রমিজার পাশে বসে রইল। বৃষ্টি বাদলা না থাকলে রমিজা উঠোনের চুলোয় রান্নাবাড়ি করে। রান্নাঘরের চাইতে বাইরেই রাত্রেই নাকি ওর ভালো লাগে। রমিজা গনগনে আগুনে ভাত ফোটায়, শুকনো পাতা দাউ দাউ করে জ্বলে। বাতাসে সেটা আরও দপদপিয়ে ওঠে। বুড়ি এক দৃষ্টিতে আগুন দেখে, টকবক করে ফুটে ওঠা ভাতের দিকে তাকিয়ে থাকে। মনে মনে ভাবনা এসে জড়ো হয়, হলদি গাটাও কি এমন টকবক করে ফুটছে? আগুন দিল কে? এ আগুনে কোন পাতিলের ভাত সেদ্ধ হবে? ফাগুনের শেষে চোত এলো। চোত মানেই তো সূর্যের আগুনে খেলা। খা খা করে গায়ের বুক।
মাটি বড্ড চড়া, রোদের তাতে পা ফেলা যায় না। বুড়ি এখন বেশি বেরুতে পারে না। বেরুলে গায়ে আগুনে বাতাসের হলকা লাগে, পায়ের নিচে ঠোসকা পড়ে, কেমন হাঁপ ধরে যায়। খালের পানি চিকচিক করে। ও রমিজার সঙ্গে গল্প করে। জানিস রমিজা, আমার জীবনে হলদি গাকে এমন গরম কোনো দিন দেখিনি। রোদ তো নয়, যেন গনগনে আগুনের হাঁপুরের মুখটা কে খুলে দিয়েছে। বাইরে বেরুনের জো নেই। আপনি এত ঘোরাঘুরি করবেন না আম্মা। সারাদিন ঘোরাঘুরি করে আপনার শরীর কেমন হয়ে গেছে। শেষে একটা অসুখ না বাঁধালে বাঁচি। কাল থেকে যেন আপনাকে বাইরে না দেখি। তা কি হয়? ঘুরতে আমার মন চায় রে। দেখিস না ওরা কেমন মেতে উঠেছে। থাক, ওরা মাতুক, আপনার দরকার নেই। রমিজা বুড়িকে ছোট মেয়ের মতো শাসন করে। না রে রমিজা, এমন কথা বলিস না। ওরা এখন জয় বাংলা বলে চেঁচিয়ে ওঠে। মনে হয় আমার প্রাণটা ধরে কে যেন নাড়িয়ে দিয়ে গেল। এমন ডাক আর হয় না রে রমিজা। রমিজা রে, তুই অনেক কিছু বুঝিস না। আয়, আমরা চিৎকার করে বলি জয় বাংলা। রমিজা হাঁ করে বুড়ির মুখের দিকে তাকিয়ে থাকে। বুড়ির মুখ যেন এক পবিত্র জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠেছে। জানিস রমিজা, সব কিছু ভুলে যায়, কিন্তু এই ডাকটা আমি ভুলি না, কখনো ভুলি না। ভুলতেও আমি পারি না। কেন এমন হয় বলতো? আমি জানি না আম্মা। আমি দেখি রে, এই ডাক হলদি গাকে ভাসিয়ে নিয়ে গেছে। আমার এত বছরের জীবনে আর কোনো ডাকে হলদি গায়ের এমন জোয়ার দেখিনি রমিজা। আহা, কি যে ভালো লাগে। মনে হয় মরে যায়। এখন মরে গেলে আর কোনো দুঃখ নাই। আম্মা, আপনি এত ভাবেন কেন? বুড়ি ওর সঙ্গে আর কোনো কথা বলে না, নিজের মধ্যে ডুবে যায়। রমিজা শান্ত চুপচাপ মেয়ে, এত সব হট্টগোল পছন্দ করে না। তাছাড়া ওর শরীরটাও ভালো নেই। ভেতরের প্রাণের লক্ষণ ছটফটিয়ে বাড়ছে। ও রমিজাকে ব্যতিব্যস্ত করে রাখে। বুড়ি আকাশ দেখে। রমিজা বলে, ভাবেন কেন? এত সব কর্মকাণ্ডের ভেতর থেকে কেউ কি না ভেবে পারে। চৈত্রের আকাশ উজ্জ্বল নীল, বাঁশবনে ছাতার পাখি ডাকে। সেটা থামলে কুটুম পাখি ডেকে ওঠে। বুড়ি কান পেতে শোনে। কুটুম পাখি ডাকে রমিজা? নির্ঘাত আমার বাপের বাড়ির লোক আসবে। ওহ, কতদিন যে বাবাকে দেখিনি। ছোট বন্ধুটো এলে আরও ভালো হয়। ওরা আমাকে যা ভালোবাসতো, আমাকে ছাড়া ওদের এক মুহূর্ত চলতো না। সারাক্ষণ আমার পিছে পিছে ঘুরত। রমিজার খুশি ভরা মুখ চেয়ে দেখে বুড়ি। বাবার বাড়ির কথা শুনলে রমিজার মুখ খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে। ও তখন অন্য এক জগতে চলে যায়। বাবার বাড়ির স্বাদ বুড়ি পায়নি। ওর কাছে শ্বশুর বাড়িও যা, বাবার বাড়িও তা ছিল। বুড়ির মনে হয় মেঘে মেঘে অনেক বেলা হয়েছে। গফুর কবে মরে গেছে সেই স্মৃতিও ঝাপসা হয়ে এসেছে। সলিম কলিম কোনো দিন ছোট ছিল কি না তাও আজ মনে নেই। ঝিমুনি আসে, ঝাঁ ঝাঁ দুপুর ঘুমের আমেজ ঘনিয়ে আনে। দাওয়ার উপর রমিজা ঘুমিয়ে গেছে রইস ঘরে। সলিম কলিম এখনও ফেরেনি। বেলা গড়িয়ে যায়। ওরা ফেরেনি বলে কেউ দুপুরের ভাত খায়নি। রমিজাকে খেতে বলেছিল বুড়ি, ও খায়নি। সলিমের আগে ও খায় না। ওদের অপেক্ষায় বসে থাকে বুড়ি। বাঁশের খুঁটিটার সঙ্গে হেলান দিয়ে বসে। শুলে ঘুম এসে যেতে পারে। বারে বারে তন্দ্রা ছুটে যায়। মনে হয় কলিম যেন উঠোনের মাথা থেকেই চিৎকার করছে, বলছে, মা ভাত দাও। ওর যেন তর সইছে না, ক্ষুধায় পেট চো চো করছে। কলিম ভীষণ ক্ষুধার্ত। বুড়ি ধরফড়িয়ে উঠে বসে। চোখ খুলে দেখে কেউ কোথাও নেই। বুড়ি বিহ্বল হয়ে যায়। কে ডাকে অমন মা মা করে? কার প্রাণ ফেটে যাচ্ছে মা ডাকের জন্য? কে অমন চিৎকার করে ভাত চায়? বুড়ির কান খাড়া করে চেয়ে থাকে। পুরো হলদি গাঁ যেন চিৎকার করছে ভাতের জন্য। আকালে বন্যায় খরায় এমন চিৎকার ও অনেক শুনেছে। শুধু তাই নয়, এমন চিৎকার ও অহরহ শোনে। এ চিৎকারই হলদিগার নিয়তি। চিৎকার করতে করতে হলদিগার লোকগুলোর মুখ দিয়ে রক্ত উঠে মরে। বুড়ির অস্থির লাগে। মনে হয় কতগুলো শব্দে ওর চারপাশটা গমগম করছে। মা ভাত দাও, মা ভাত দাও, ভাত দাও, ভাত দাও, ভাত দাও। অন্তর ছটফট করে।
বুড়ি উঠোনে নেমে আসে। কাচারি ঘর ফাঁকা। সামনে এসে দাঁড়ায়। রাস্তা বরাবর যত দূর চোখ যায় চেয়ে থাকে, কেউ কোথাও নেই। মাঠের ধারে গরু বাঁধা, দু একটা ছাগল চড়ে বেড়ায়। বুড়ি আরও একটু এগিয়ে একটা বড় জলপাই গাছের নিচে এসে দাঁড়ায়। অনেক দিনের পুরনো প্রকাণ্ড গাছটা ডালপালা ছড়িয়ে অনেকটা এলাকা জুড়ে দাঁড়িয়ে আছে, যেন বিরাট একটা সরাইখানা, যে কেউ এসে দুদণ্ড জিরিয়ে নিতে পারে। সেখানে দাঁড়িয়েও বুড়ি আপ্রাণ চেষ্টা করে লোক দেখার। না, কেউ কোথাও নেই। হঠাৎ করে হলদি গা যেন জনমানব শূন্য নিঝুম পুরী হয়ে গেছে। সব লোকগুলো কোথায় গেল? বুড়ি বাঁশবাগান থেকে গরুটা খুলে বাড়ির আঙিনায় নিয়ে আসে। কিছুদিনের মধ্যেই গরুটা বিয়োবে। রমিজা ঘুম থেকে উঠে চুপচাপ বসে থাকে। রইসও বারান্দায় এসে বসেছে। কেউ ফেরেনি আম্মা? না রে, তোর আর না খেয়ে থাকা ঠিক না। চল আমরা খেয়ে নিই। রান্নাঘরে বসে তিনজন ভাত খায়। সাদা ফকফকে ভাতের দলা হঠাৎ করে বুড়ির কাছে কেমন শক্ত মনে হয়। বারবার পানি খায়। কি হলো আম্মা? খেতে মন লাগে না রে? বুড়ি ভাত নাড়াচাড়া করে। রইস গপগপিয়ে খায়। ওর পেটে ভীষণ খিদে। বুড়ি ওর দিকে চেয়ে থাকে। সন্ধ্যায় সলিম কলিম ফিরে আসে। দুজনের মুখ শুকনো। সারাদিন কিছু খায়নি। কোথায় ছিলি তোরা? মিটিং শুনতে গিয়েছিলাম, সলিমের সংক্ষিপ্ত উত্তর। বুড়ি দুজনকে ভাত বেড়ে দেয়। খেয়ে দিয়ে বারান্দায় বসে ওরা। সারাদিনের ক্লান্তিতে হঠাৎ করে ঘুম আসে না। রমিজা রান্নাঘরে থালা বাসন গোছগাছ করে। বাঁশবাগানের মাথার ওপরের গোল চাঁদ থেকে আলো চুইয়ে পড়ছে। বুড়ির মনে হয় কি সুন্দর রাত। ঝিরঝিরে বাতাস বইছে। বহুদিন হলদি গাকে এমন মোহনীয় মনে হয়নি ওর। ওর ইচ্ছে করছে এমন চাঁদের আলোয় মাঠঘাট প্রান্তর একবার ঘুরে আসতে। আহা, কি সুন্দর এই হলদি গা। ইচ্ছে করে ডাক ছেড়ে বুক ফাটিয়ে গান গাই। গা না কলিম, বুড়ি উৎসাহ দেখায়। কিন্তু তেমন করে আসছে না মা। কলিম উঠোনে পায়চারি করে, বিড়ি ধরায়, বাঘার পিঠ চাপড়ে দেয়। রমিজা এসে ওদের কাছে বসে। সারা দুপুর ঘুমিয়েছে বলে রইসেরও ঘুম নাই। ও বুড়ির পিঠের সঙ্গে মিশে বসে আছে। আজকের রাতটা কি যে সুন্দর। চুপচাপ থাকা সলিমটাও ওইটুকু না বলে পারে না। নারকেল গাছের ছায়ায় দাঁড়িয়ে কলিম গুনগুনিয়ে গান গায়। কখনো কিছু শব্দ জোরে উঠে আসে, আবার নেমে যায় কণ্ঠ। সলিম বসেই থাকে। আজ ওর ঘুম পায় না। রমিজা হাই তোলে না, ওরও ঘুম পায়নি। আর বুড়ির চোখ থেকে তো ঘুম পালিয়েছে। একসময় রইসও উঠোনে নেমে যায়। পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে হাততালি দিয়ে হেসে ওঠে। বাড়ির সামনের জামরুল গাছ পর্যন্ত হেঁটে যায়। বাঘা ওর পিছু পিছু ঘোরে। বুড়ির পরিবারের সবাই আজ ভরা পূর্ণিমা সাক্ষী করে কিছুটা এলোমেলো, কিছুটা উদ্ভ্রান্ত সময় কাটাচ্ছে। চৈত মাসের 10 তারিখে ওদের কম দামি ট্রানজিস্টারে করে ঢাকার খবর এলো। মিলিটারি নেমেছে ঢাকার রাজপথে। তখন চৈত্রের আকাশ মুঠো মুঠো রোদ ছড়িয়ে যাচ্ছে মাঠে ঘাটে। রমিজা গরম ভাত নামিয়েছে চুলো থেকে। আর সলিম চেঁচাচ্ছে। তো অবজ্ঞাত ছোট গ্রাম হলদিগাঁয়ের সলিম চিৎকার করছে ক্ষোভে, আক্রোশে। বুড়িকে ধরে ঝাঁকুনি দেয় কয়েকটা। শপথ নেয় অদ্ভুত বলিষ্ঠ কণ্ঠে। বুড়ি কেবল অবাক হয়ে তাকায়। কোনো কিছু বোঝার ক্ষমতা নেই ওর। যে ছেলে মাকে কোনোদিন পাত্তা দেয়নি, সে ছেলে আজ মাকে ধরে চেঁচাচ্ছে। বউকে, এমনকি ওর পেটের সন্তানকে সাক্ষী করে কেমন শক্ত শক্ত কথা বলছে এক প্রত্যয়নিষ্ঠ আবেগে। বুড়ির মুখ থেকে কোরআনের আয়াতগুলো যেমন ভক্তি সহকারে নিঃসৃত হয়, কলিমের কণ্ঠ তেমনি ভক্তিতে আবেগে শপথে গম গম করছে। সলিমের এ চেহারা বুড়ি কোনো দিন দেখেনি। সলিমকে অনেক দিন রাগতে দেখেছে, কিন্তু সে রাগের সঙ্গে এ রাগের অনেক তফাৎ। এ বিক্ষোভ যেন অন্য কিছু, অন্য রকম। সলিম যেন সামনে শত্রু রেখে রুদ্র আক্রোশে বিস্ফোরিত হতে যাচ্ছে। একসময় ট্রানজিস্টার বন্ধ করে কোথায় যেন ছুটে বেরিয়ে যায়। কলিমকেও সঙ্গে নেয়। ওদের কাণ্ড দেখে বিরক্ত হয় রমিজা। পেটের ভেতর শত্রুটা নড়াচড়া করে। বেচারির ভরা মাস, শরীর ভালো নেই, মেজাজ খিচড়ে থাকে।
যত সব আজগবি কাজবাজ। কোথায় ঢাকায় কি হলো তার দেখা নাই, ওনারা এখানে চিৎকার শুরু করলেন। রমিজা গজগজ করে ভাতের হাঁড়ি শিকার উপরে উঠিয়ে রাখে আর চোখে বুড়ির দিকে তাকায়। ও আম্মা, আপনার কি হলো? বুড়ি উত্তর দেয় না, চুপচাপ বসে থাকে। জয় বাংলা শব্দটা উথাল পাথাল করে বুড়ির শরীর থেকে বেরিয়ে আসতে চায়। সলিম কলিম ওই ডাক ডাকতে ডাকতেই বেরিয়ে গেছে। এখন সেই শব্দ দুটো বুড়িকে জাপটে ধরে রেখেছে। হাত পা কেমন অবশ লাগে। হাঁ করে রমিজার দিকে তাকিয়ে থাকে। দেখছেন কি আম্মা? ও আম্মা। রমিজা, আয়, আমরা ওদের মতো জয় বাংলা বলে হাঁক দিয়ে উঠি। তাতে কি হবে? আহ রমিজা, তুই কিচ্ছু বুঝিস না, বুঝতেও চাস না। সেই ভালো বাপু, অত শত আমার সয় না। বুড়ি দাওয়া থেকে নেমে আসে। ইচ্ছে করে সবার মতো সারা গা মাতিয়ে তুলতে। জলপাই গাছটার নিচে এসে দাঁড়ায়, গাছের সঙ্গে কথা বলে। জলপাই গাছ, সবাই বলে আমি কোনো কাজে লাগবো না। কেন লাগবো না? লাগালেই লাগতে পারি। আমার ইচ্ছে করে কিছু করতে। হলদি গা আমার বড় প্রিয়। ছেলেবেলা থেকেই তো এর ঘাস, লতা পাতা, ধুলো মাটি, জল কাদা আর নেংটি পড়া মানুষগুলো আমার আপন হয়ে আছে। জলপাই গাছ, আমার বড় স্বাদ। হলদিগার জন্য আমি মরে যাই। মরে গিয়ে হলদিগাকে বলি, হলদিগা, তোর জন্যে, শুধু তোর জন্যে আমার পরাণটুকু দিলাম। এ পরাণ আমি আর কারো জন্য রাখিনি রে, এটা তোরই। বুড়ির বিড়বিড়ানি থেমে যায়। দূরের মাঠে ছেলেরা জটলা করছে। এত দূর থেকে কথা শোনা যায় না। বাতাসে কান পেতে রাখে, যদি কিছু ভেসে আসে। বুড়ির গলার কাছটা শুকিয়ে এসেছে। শুকনো বুকের আবেগ নিয়ে হাঁ করে তাকিয়ে থাকে। মাথার উপর কুটুম পাখি ডাকে। ঝরা পাতা মচমচিয়ে বেজি ছুটে পালায়। কোনো কিছুতেই বুড়ির খেয়াল নেই। দিন সাতেকের মধ্যে পোড় খাওয়া মানুষ হয়ে ফিরে আসে জলিল। সবাই গোল হয়ে ওর কাছ থেকে ঢাকার গল্প শোনে। ওর বউ আর মেয়ে দুটো মারা গেছে। সেই শোকে দিশেহারা। তবু জলিলের পেশিবহুল পেটানো শরীরটা শক্ত হয়ে ওঠে। আমাদের এর প্রতিশোধ নিতে হবে সলিম, আমরাও ছেড়ে দেব না। হ্যাঁ ঠিকই, প্রতিশোধ চাই, রক্তের বদলে রক্ত। বুড়ি বেড়ার পাশে দাঁড়িয়ে শোনে। সবাই চলে গেলে জলিল এসে বসে বুড়ির দাওয়ায়। ওকে এখন চেনা যায় না, অনেক বদলে গেছে। মাথার চুল অর্ধেকের বেশি সাদা হয়েছে। বুড়িকে দেখেই জলিলের আবেগ কেঁপে ওঠে। স্খলিত কণ্ঠে এলোমেলো কথা বলে।